মানে কিছু তো একটা ঘটনা ঘটেছে, প্রমাণ লোপাট করার চেষ্টা তো হয়েছে। এর ইনভেস্টিগেশন পারপাসফুল যদি হয়, যদিও খুব কঠিন, কারণ সিবিআই বলেছে যে আমাদের এই ধরনের ঘটনার পরের 5 ঘন্টা ভেরি ইম্পর্টেন্ট। রাতে কিছু লোক উই ওয়ান্ট জাস্টিস বলে ভেতরে ঢুকে গেল, আমরা সবাই টিভিতে লাইভ দেখলাম। বাস্তবিক অর্থে এটা হচ্ছে প্রমাণ লোপাটের একটা সক্রিয় প্রচেষ্টা। চাই না হাসপাতালে অচলাবস্থা থাকুক, এটা একজন পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে কখনোই চাইব না। যদিও পশ্চিমবঙ্গের হাসপাতালগুলো একটা ভয়ঙ্কর অবস্থা, মানে ডাক্তার আছে তো নার্স নেই, নার্স আছে তো ওষুধ নেই, ওষুধ আছে তো ইঞ্জেকশন নেই, ইঞ্জেকশন আছে তো রুগীর শোয়ার বেড নেই। একটা টিপিক্যাল খুব একটা আনফর্চুনেট ব্যবস্থা চলছে। দাদা, এই যে সুপ্রিম কোর্টের শুনানিতে যেটা উঠে এলো যে জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করছে তাদেরকে আজকে যে মঙ্গলবার বিকাল 5টার মধ্যে কাজে যোগদান করতে হবে, না হলে রাজ্য সরকার যদি তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারে, সুপ্রিম কোর্ট তাতে কোনো হস্তক্ষেপ করতে পারবে না। এদিক থেকে আমরা যখন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলি, তারা জানায় কার্যত আন্দোলনকে গলা টিপে দেওয়ার জন্যই এই শুনানিতে এই নির্দেশিকা উঠে এলো। দেখুন, আমি দুটো বিষয়ে বলতে চাই। যেমন এই যে জুনিয়র ডাক্তার, এরা কিন্তু ওখানে মূলত পড়াশুনো করতে গেছে। এমবিবিএস পাশ করেছে, এমডি বা এমএস করছেন তারা, সেই সঙ্গে ইন্টার্নশিপের কাজ করছেন। কাজেই এরা একদম অন্যদের ডাক্তারদের মতো ফুল টাইম ডাক্তার ওখানে এমন ভাবারও কারণ নেই। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে আবার এটাও সত্যি কথা যে মানব ধর্মই ডাক্তারদের, মানব সেবাই ডাক্তারদের প্রথম কাজ। সেটা যে কোনো পরিস্থিতিতে হতে পারে, যেটা আমরা কোভিডের সময় দেখেছি। কাজেই তাদেরকেও আবার চিকিৎসা দেওয়া দরকার। কাজেই দুটো বিষয়েরই যথেষ্ট যৌক্তিকতা আছে, দুটো পয়েন্টেরই। এখন মহামান্য সুপ্রিম কোর্টকে কি ব্যাখ্যা দেওয়া হয়েছে, লয়াররা কি বলেছেন, অ্যাডভোকেটরা কি বলেছেন, আমার জানা নেই। সুপ্রিম কোর্টও তাদেরকে বলেছেন তারা মানবেন না, এটা তারা জানেন। কিন্তু আমি দুটো কথা আমি মনে করি, ডাক্তার হিসেবে যেমন মানব সেবা করা তাদের প্রাইমারি কর্তব্য, আবার একই সঙ্গে অন্য ডাক্তারদের সঙ্গে আমরা এদের যেন গুলিয়ে না দিই। কারণ এই মেডিকেল কলেজগুলোতে এরা কিন্তু পড়াশুনো করতে গেছে, ডাক্তারি করতে শুধু যায়নি। প্রধান কাজ এদের পড়াশুনো করা, রিসার্চ করা। কেউ এমডি হবেন, কেউ এমএস হবেন, কেউ অন্য কোনো ডিগ্রি নেবেন, আর তার সঙ্গে ডাক্তারি করবেন। কিন্তু তার সিদ্ধান্ত ওনাদের হাতে, কী করবেন। জুনিয়র চিকিৎসকরা বলছেন যে প্রত্যেকটা হাসপাতালের সিনিয়র ডাক্তাররা তো চিকিৎসা চালাচ্ছেন, সেদিক থেকে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন বন্ধ করার কি খুব দরকার? এটা তারা বলেছেন, আমার পক্ষে তো বলা কঠিন। কিন্তু আমি চাই না হাসপাতালে অচলাবস্থা থাকুক, এটা একজন পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে কখনোই চাইব না। যদিও পশ্চিমবঙ্গের হাসপাতালগুলো একটা ভয়ঙ্কর অবস্থা। অধিকাংশ হাসপাতালে ডাক্তার আছে, ডাক্তার নেই, নার্স নেই। মানে ডাক্তার আছে তো নার্স নেই, নার্স আছে তো ওষুধ নেই, ওষুধ আছে তো ইঞ্জেকশন নেই, ইঞ্জেকশন আছে তো রুগীর শোয়ার বেড নেই। একটা টিপিক্যাল খুব একটা আনফর্চুনেট ব্যবস্থা চলছে, আর তার মধ্যে আবার এই সংকট তৈরি হয়েছে। আমি নাগরিক হিসেবে চাই হাসপাতালে অচলাবস্থাটা মিটুক, কিন্তু জুনিয়র ডাক্তাররা কাজে ফিরে গেলেই সব নর্মাল হয়ে যাবে, এটা ভাবারও কারণ নেই। আর যে ঘটনা ঘটেছে তার তো প্রতিবাদ করতে হবে। দেখুন, প্রি 47 জানি না, পোস্ট 47 মানে 77, আর এটা হচ্ছে 2024। 77 বছর হয়ে গেল আমাদের দেশ স্বাধীন হয়েছে। সারা ভারতবর্ষের একটা হাসপাতালের নাম বলুন তো যেখানে একজন লেডি ডক্টরের সঙ্গে ধরনের ঘটনা ঘটেছে। আপনি বলবেন এ ধরনের ঘটনা কি ঘটে না? রেপ কি হয় না? হয়েছে, প্রচুর রাজ্যে হয়েছে। আমি এটা কখনোই বলবো না যে বিজেপি শাসিত রাজ্য হয়েছে, বিজেপি শাসিত রাজ্যেও হয়েছে, পশ্চিমবঙ্গের সিপিএমের আমলে হয়েছে, কংগ্রেসের আমলে হয়েছে। কিন্তু যেটা কখনো ভারতবর্ষের কোথাও দেখা যায়নি যে একজন লেডি ডক্টর তার সঙ্গেই পাশবিক অত্যাচার ঘটছে এবং হাসপাতালের মধ্যে, এবং তার প্রমাণগুলো মেটানোর জন্য সেখানকার স্থানীয় যে কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসন সদা সচেষ্ট।
খুব তাড়াতাড়ি দেহ দাহ করে দেওয়া, এফআইআরের টাইম, ময়না তদন্ত, ডেথ সার্টিফিকেট, কোনোটার সঙ্গে কোনোটার কোনো মানে আপনি মেলাতে পারছেন না। এর থেকে বোঝা যায় যে প্রমাণ লোপাট করার একটা ভরপুর প্রয়াস হয়েছে। এবার তারও তো প্রতিবাদ করতে হবে। আমরা জানি না এর শেষ কোথায়। খুব দুর্ভাগ্য, আমরা যে পশ্চিমবঙ্গে বসবাস করি, আমরা বাঙালি, আমরা রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, ঠাকুর রামকৃষ্ণ, বঙ্কিমচন্দ্রের কথা বলি, আমরা নজরুলের কথা বলি, সবথেকে ঐতিহ্যমণ্ডিত প্রগতিশীল রাজ্য বলি, এবং ঠিকই বলি। কিন্তু এই ঘটনাগুলো তো আমাদেরকে একেবারে খুব খারাপ অবস্থা, মানে মানুষের চোখে বাঙালির আত্মসম্মান আর থাকলো না। একজন লেডি ডাক্তার, তাকে আমরা রক্ষা করতে পারলাম না হাসপাতালের মধ্যে। এটা হতে পারে? পৃথিবীর কোথাও হয় না এই ঘটনা। এই যে আপনি ময়না তদন্তের কথা বললেন, সেই দিক থেকে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছেন, ময়না তদন্তের সঙ্গে চালান দেয়া থাকে, সেই চালান এখনো অবধি কিন্তু সরকার জমা দিতে পারেনি সুপ্রিম কোর্টের কাছে, সেই নিয়ে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে। আমি বললাম তো, পুরোটা একটা অদ্ভুত একটা ব্যবস্থা। দেখুন, আমি তো টেকনিক্যাল মানুষ নই। যারা একটা টেকনিক্যাল চান স্পেশালিস্ট, তারা আমার থেকে বেটার বলতে পারবেন। কিন্তু যেটুকু আমি আপনাদের মাধ্যমে, মিডিয়া, সংবাদ মাধ্যম জেনেছি, ডেথ সার্টিফিকেটের মৃত্যুর সময় একটা, শ্মশানের সার্টিফিকেটের মৃত্যুর সময় একটা, পিএমএ মৃত্যুর ব্যাপার আলাদা। আজব আজব সব স্থিতি। কখনো এমন ঘটনা ঘটে না। তার মানে কিছু তো একটা ঘটেছে, যেটা লুকানোর চেষ্টা হয়েছে, যেটাকে আড়াল করার চেষ্টা হয়েছে। এত তাড়াহুড়োর কী ছিল? একটা ঘটনা ঘটেছে, সেটার ক্রাইম সিন আছে, আপনি তার মধ্যে সব দেখা গেল একটা ভিডিও বেরোলো, প্রচুর লোকজন, যেন মেলা বসে গেছে। এ তো মানে কিছু তো একটা ঘটনা ঘটেছে, প্রমাণ লোপাট করার চেষ্টা তো হয়েছে। ক্রাইম সিনে তো পুলিশের কার্ডন দেখা যায়, কিন্তু সেখানে তো পুলিশের কার্ডন, এবং ওই ডিসি সেন্ট্রাল ভদ্রমহিলা যাদেরকে আইডেন্টিফাই করছেন, ইনি আবার পরে সেটাকে রিপিউট করা হচ্ছে যে সে নয়। ডাক্তারদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তো সে ব্যক্তি নয়, ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ একজনকে বলা হয়েছে। তারপর একটা ছবি দেখলাম যে ওই হাসপাতালেরই নয়, ন্যাশনাল মেডিকেলের। আমাকে একজন বলল সে হচ্ছে সন্দীপ ঘোষের হেঞ্চম্যান, বোধহয় ডিটিপি অপারেটর ন্যাশনাল মেডিকেল কলেজের। কাজে এ ধরনের লোকজন ওখানে পৌঁছে যাচ্ছে। এবার ওখানে আবার পুলিশ বলছে না, ওইটা ক্রাইম সিনের নয়, তার থেকে 50 মিটার দূরে। একটা অদ্ভুত একটা মানে বারবার বলা হচ্ছে কিছু একটা আড়াল করার চেষ্টা, কিছু একটা রক্ষা করার চেষ্টা, কাউকে বাঁচানোর চেষ্টা। সঞ্জয় রায়কে বাঁচানোর চেষ্টা নয়, তার সাঙ্গপাঙ্গদের বাঁচানোর চেষ্টা নয়, কোনো বড় হোমরা চোমরা, মানে রাঘব বোয়াল যার সঙ্গে যুক্ত আছে কোনোভাবে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। কেউ হয়তো করিয়েছে এই কাণ্ডটা, কেউ হয়তো করিয়েছে, কেউ হয়তো একটু করকে দিতে বলেছিল, সেখানে একটু বেশি হয়ে গেছে। এই মেয়েটি হয়তো কিছু জেনে গেছিল। আজ আমি এটা খবরের কাগজেও দেখছিলাম আজ সকালেই, কাউকে ইমেল করতে গেছিলো, কোনো বড় কিছু ঘটনা বলতে গেছিলো। এবার প্রশাসন সন্দীপ ঘোষের কোনো চালাচামুন্ডার হয়তো পছন্দ হয়নি, সে হয়তো এই সঞ্জয়কে বলেছে একটু করকে দেবে। সেই সঞ্জয় হয়তো নেশার ঘরে গিয়ে করকে দেওয়ার পরিবর্তে আরও সর্বনাশ করে দিয়ে এসছে। তো এগুলো সব তদন্তের মাধ্যমে আসতো, কিন্তু সেগুলো যাতে না আসে তার জন্য নানাভাবে ক্রাইম সিনটাকে নষ্ট করে দেওয়া। তাই আমার মনে হয় যে সিবিআইয়ের ইনভেস্টিগেশন পারপাসফুল যদি হয়, যদিও খুব কঠিন, কারণ সিবিআই বলেছে যে আমাদের এই ধরনের ঘটনার পরের 5 ঘন্টা ভেরি ইম্পর্ট্যান্ট, আর আমরা 5 দিন পরে এসেছি। ফরেন্সিকটাই মেন এ ধরনের ঘটনায়। কতটুকু প্রমাণ পাওয়া যাবে আমি জানি না, কিন্তু চেষ্টা তো করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন 7 দিন সময় দিতে। সিবিআই যেহেতু বলছেন যে 5 ঘন্টার মধ্যে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় 7 দিন সময়। 7 দিন না, টোটাল হয়ে গেছিল 10 দিন। উনি 3 দিন পরে 7 দিন চেয়েছিলেন। 5 দিন পরে সিবিআই এসছে, আরও 5 দিন পেলে যেটুকু পেয়েছে তাও মিটিয়ে দেওয়া যেত, যেটুকু পেয়েছে। কারণ ওই যে 14 তারিখ রাতে কিছু লোক উই ওয়ান্ট জাস্টিস বলে ভেতরে ঢুকে গেল, আমরা সবাই টিভিতে লাইভ দেখলাম। বাস্তবিক অর্থে এটা হচ্ছে প্রমাণ লোপাটের একটা সক্রিয় প্রচেষ্টা, যেটা দুর্ভাগ্যজনক। পুলিশ প্রশাসনের কাছে কোনো ইন্টেলিজেন্স রিপোর্ট নেই যে ধরনের কিছু গুন্ডা আসবে, তারা এ ধরনের কাজ করবে। কাজেই আমার মনে হয় যে প্রমাণ লোপাট করার যে চেষ্টা হয়েছে, সেটা তো এখনও চলছে কোনোভাবে।
কাজটা খুব কঠিন সিবিআইয়ের পক্ষে, দেখা যাক কী হয়।